যে জঙ্গি হামলার একটা থ্রেট আছে বাংলাদেশে, আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক রেড অ্যালার্ট জারি করা হয়েছে, সেটি নিয়ে গত পরশু আলাপ করেছে। কিন্তু সত্যিকার অর্থে এই আলাপগুলো বন্ধ করা যাচ্ছে না, আলাপগুলো করতে হবে প্রতিনিয়ত। আজকে প্রশ্ন আসছে যে বাংলাদেশ কি জঙ্গিবাদে পাকিস্তানের মতো হয়ে গেল? পাকিস্তানে যেখানে রক্তপাত নিত্য নৈমিত্তিক ঘটনা, বাংলাদেশেও কি তেমনটা? হঠাৎ করে এই জঙ্গি উত্থান কেন হলো, কেন হচ্ছে? প্রত্যেকটা পদক্ষেপে আজকে শেখ হাসিনার কথা মনে পড়ে যায়। শেখ হাসিনার বাংলাদেশ, শেখ হাসিনা বাংলাদেশের সরকার প্রধান ছিলেন, জঙ্গিদের কি অবস্থা করেছিলেন আপনি চিন্তা করুন। আপনি কেন বলবেন না শেখ হাসিনার কথা? আর আজকে বাংলাদেশ কোথায়? শেখ হাসিনা পতনের পরে জঙ্গিবাদের উত্থান, রাষ্ট্রীয়ভাবে উত্থান করা হয়েছে, জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আপনি মনে আছে নিশ্চয়ই, আপনার মনে থাকবার কথা যে ঢাকার একজন পুলিশ কমিশনার ছিলেন অযোগ্য অথর্ব সাজ্জাদ আলী, শেখ সাজ্জাদ আলী, ঝিনাইদহের আঞ্চলিক ভাষায় কথা বলতেন। তিনি কি বলেছেন না আপনাদের নিশ্চয়ই মনে আছে? জঙ্গি টঙ্গি এগুলো কিছু না, জঙ্গি নাটক। শেখ হাসিনা জঙ্গি নিয়ে নাটক করেছিল। পুলিশের একজন শীর্ষ কর্মকর্তার মুখ থেকে এমন কথাও বেরিয়েছে ইউনূসের আমলে। এই সাজ্জাদ আলীদের ধরে অ্যারেস্ট করা উচিত, বিচারের আওতায় আনা উচিত। তাদের পৃষ্ঠপোষকতায় আজকে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হয়েছে। এখন কে করবে বিচার? আজকে যে ব্যবস্থা, যে সরকার, যে এদেরকে বিচার করবে? এদের বিচার করবে না, বিচার করছে না। বিচার করছে ভালো মানুষের, বিচার করছে দেশপ্রেমিকদের, যারা জঙ্গিবাদ দমন করেছে তাদের। আজকে মনে পড়ছে আলাপ প্রসঙ্গে যে র্যাবের এক সময়ের কর্মকর্তা ছিলেন, আর্মি পার্সন মেজর জেনারেল জিয়াউল হাসান। তিনি জঙ্গিবাদ দমনে খুব বড় ধরনের ভূমিকা পালন করেছিলেন। আজকে তাকে বিচারের আওতায় আনা হয়েছে। মিথ্যা অভিযোগে তার নামে মামলা দিয়ে তিনি এখন জেলে। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে 5ই আগস্ট পরবর্তী সময়। আপনারা জানেন সেসব কাহিনী। অর্থাৎ দেশ উল্টো দিকে ঘুরছে, অপরাধীরা তাণ্ডব করে বেড়াচ্ছে, অপরাধীরা আস্ফালন করে বেড়াচ্ছে, আর দেশপ্রেমিকদের ধরে ধরে বন্দি করা হচ্ছে। এই হয়েছে আজকের বাংলাদেশ। এই কারণেই প্রশ্ন আসছে, বাংলাদেশ কি তবে জঙ্গিবাদের সেই অন্ধকার গলিতে পা রাখছে, যে পথে হেঁটে আজ পাকিস্তান রক্তাক্ত? পাকিস্তানে রক্তপাত এখন নিত্যদিনের ঘটনা, আর একই চিত্র আমরা বাংলাদেশেও নিয়মিত দেখতে শুরু করেছি। দেশের নিরাপত্তা বিশ্লেষক ও সাধারণ মানুষের মনে আজ একটাই প্রশ্ন, 5 আগস্ট 2024-এর পর দেশের কারাগারগুলো থেকে পালিয়ে যাওয়া কয়েক হাজার বন্দী, যার মধ্যে দুর্ধর্ষ জঙ্গি সদস্য রয়েছে, তারা এখন কোথায়? তারা কি কোনো বড় নাশকতার ছক কষছে? এই যে এত জঙ্গি জেল থেকে পালিয়ে গেছে, ইউনূস তাদেরকে গ্রেপ্তার করেনি। আজকে বিএনপি সরকারও তৃতীয় মাস, অনেক বড় বড় উঁচু লম্বা কথা শুনছি। একতরফা একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি সরকার নাকি ভূমিধস বিজয় অর্জন করেছে। আওয়ামী লীগ সহ নির্বাচন করে দেখুন যে ভূমিধস বিজয়টা কোথায় হয়, কোন পক্ষে হয়, সেটি তো হয়নি। কিন্তু আজকে বিএনপি সরকারেরও জঙ্গিবাদ দমনে কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না, শুধু আস্ফালন শুনছি, বড় বড় কথা শুনছি। আপনারা ইতিমধ্যেই জানেন পুলিশের পক্ষ থেকে চিঠি ইস্যু করা হয়েছে সারা দেশে। এই মুহূর্তে বলা যায় বাংলাদেশ রেড অ্যালার্টে আছে। বড় ধরনের জঙ্গি হামলার ঝুঁকিতে বাংলাদেশ। এবার উগ্রবাদীদের নিশানায় শুধু সাধারণ মানুষ নয়, বরং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, জাতীয় সংসদ ভবন, আইন শৃঙ্খলা বাহিনীর সদর দপ্তর ও সদস্য, ধর্মীয় উপাসনালয় এবং বিনোদন কেন্দ্রগুলো বাদ যাচ্ছে না। শাহবাগের মতো জনবহুল এলাকাও। আমি দুদিন আগে এগুলো নিয়ে আলাপ করেছি, আবারও কথা বলতে হবে, বারবার কথা বলতে হবে এগুলো নিয়ে। গোয়েন্দা তথ্য বলছে বোমা বিস্ফোরণ এবং দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে হামলার হুমকি দেওয়া হয়েছে।
2024-এর 5 আগস্টের পর জেল ভেঙে পালানো জঙ্গিদের অবাধ বিচরণ এবং নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতাকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখছে পুলিশ সদর দপ্তর। ডিআইজি কনফিডেন্সিয়াল স্বাক্ষরিত এক গোপন চিঠি যা সংবাদ মাধ্যমের হাতে এসেছে, সেখানে স্পষ্ট বলা হয়েছে জঙ্গি সংগঠনের সমর্থকরা যে কোনো সময় রাষ্ট্রীয় স্থাপনায় আঘাত হানতে পারে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন 90 জেএমবির সদস্য ইশতিয়াক আহমেদ ওরফে সামি ওরফে আবু বকরের কাছ থেকে পাওয়া গেছে ভয়াবহ তথ্য। জানা গেছে চাকরিচ্যুত 2 জন সেনা সদস্যের সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল। এরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল। শুধু তাই নয়, গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে 1,500-এর বেশি সক্রিয় উগ্রবাদী বর্তমানে মুক্ত অবস্থায় রয়েছে, যারা দেশের সার্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। পুলিশের বিশেষ শাখা এসবি এবং অ্যান্টি টেররিজম ইউনিট এরই মধ্যে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই আশঙ্কার কথা জানিয়েছে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন উঠেছে। গোয়েন্দা সূত্রগুলোর নাম প্রকাশ না করার শর্তে বলছে, গত 1.5 বছর ধরে দেশে কোনো উগ্রবাদী নেই বলে যে বয়ান তৈরি করা হয়েছিল তা ছিল ভুল। এই ভুল ধারণার কারণে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসিকে কার্যত অকার্যকর করে রাখা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সেই দুর্বল দৃষ্টিভঙ্গির সুযোগ নিয়ে উগ্র মৌলবাদীরা সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এখন সামনে থাকা বড় বড় সমাবেশগুলোকে টার্গেট করে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে তারা। সবচেয়ে ভয়ের বিষয় হলো বাংলাদেশের উগ্রবাদীদের সাথে এখন যুক্ত হয়েছে বিদেশি শক্তির হাত। গোয়েন্দারা জানতে পেরেছে পাকিস্তানের তেহরিকে তালেবান টিটিপি এবং লস্করি তায়েবা এলইটির এজেন্টরা বাংলাদেশে ঢুকে পড়েছে। চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হওয়া এক জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে টিটিপি ও এলইটি যৌথভাবে হামলার প্রস্তুতি নিচ্ছে। মাদারীপুরের ফয়সাল মোড়ল নামের এক যুবকের ঘটনাটি মনে আছে? দুবাই যাওয়ার কথা বলে পাকিস্তান গিয়ে টিটিপিতে যোগ দিয়ে গত বছর সে খাইবার পাখতুনখোয়া প্রদেশে মারা যায়। এ থেকে বোঝা যায় বাংলাদেশ থেকে টিটিপির জনবল সংগ্রহের একটি শক্তিশালী চক্র সক্রিয় আছে, যার নেতৃত্বে রয়েছে ইঞ্জিনিয়ার ইমরান হায়দার নামের এক ব্যক্তি। জঙ্গিদের এই তৎপরতার প্রমাণ মিলেছে সাম্প্রতিক কিছু ঘটনায়। গত 26শে ডিসেম্বর কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় শক্তিশালী বিস্ফোরণ এবং 8ই জানুয়ারি শরীয়তপুরের জাজিরায় বোমা মারানোর সময় 3 জনের মৃত্যু। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জাজিরায় যৌথ বাহিনীর অভিযানে ডগ স্কোয়াড ব্যবহার করে 45টি তাজা ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছিল। আমি শুরুতেই বলেছি, ডিএমপি কমিশনার সাজ্জাদ আলীও বলেছিলেন জঙ্গি নাটক সাজানো হচ্ছে, কিন্তু বর্তমান বাস্তবতা ভিন্ন কথা বলছে। হিজবুত তাহরিরের মতো নিষিদ্ধ সংগঠনের সদস্যরাও অনলাইনে সক্রিয় হয়ে শিয়া মসজিদ, ইসকন মন্দির ও পুলিশের চেকপোস্টে হামলার উস্কানি দিচ্ছে। এখন প্রশ্ন আসছে যে আমরা কি আসলে নিরাপদ? সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি। খুলনা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনাররাও জানিয়েছেন যে নজরদারি বাড়ানো হয়েছে। কিন্তু সাধারণ মানুষের মনে আশঙ্কা থেকেই যায়, যদি 1,500 জঙ্গি জেলের বাইরে থাকে এবং বিদেশি সংগঠনগুলো তাদের মদত দেয়, তবে পরিস্থিতি সামাল দেওয়া কতটা চ্যালেঞ্জিং হবে। মনে পড়ে যায় 2001-06 আমলের বিএনপি জামাত জোট সরকারের আমলের কথা। 2005 সালের সেই সিরিজ বোমা হামলার পুনরাবৃত্তি কি আমরা আবারও দেখব? কারণ সেই সরকারই আবারও ক্ষমতার মসনদে বসেছে। নাকি আইন শৃঙ্খলা বাহিনী সময় মতো এই ছক নস্যাৎ করতে পারবে? সেটি এখন দেখার বিষয়। এই মুহূর্তে